আচ্ছা, এখন এই যে অসহবার অসহপীড়ন এটা বোঝানোর আগে আমি যে পীড়ন জিনিসটা কি সেটা বোঝানোর কি করি চেষ্টা করি। তাহলে এক নাম্বার টার্ম কি পীড়ন, টার্মটা কি আমার পীড়ন। পীড়ন কাকে বলে? পীড়ন ধরো এ হচ্ছে একটা তার, বা একটু বড় করে দেখালাম, ঠিক আছে? এই হচ্ছে পরিবাহী একটা তার। এই তারের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এ, এবং এটার আদি দৈর্ঘ্য হচ্ছে কত? ক্যাপিটাল এল। মানে আমি একটা তার নিলাম, এই তারটার দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এলটাকে আমি কি বলতে, তারের আদি দৈর্ঘ্য। আর এ হচ্ছে কি ওই তারটার প্রস্থচ্ছেদের কি ক্ষেত্রফল। এই যে অংশটুকু এটা হচ্ছে আর, এই যে এ। আর এই তারের যে ব্যাসার্ধ এটা হচ্ছে কত? আর। আর হচ্ছে কি কল্পিত তারের যে তারটা, এই তারের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ এ মানে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? আর এল হচ্ছে তার কি আদি দৈর্ঘ্য। এখন মনে করো আমি চাচ্ছি এই তারটাকে টেনে কি করতে, লম্বা করতে। টেনে লম্বা করার জন্য আমি বল প্রয়োগ করব। এই যে আমি কি করলাম, এই যে ক্ষেত্রফলটা ছিল এখানে আমি বল প্রয়োগ করলাম এফ পরিমাণ, ঠিক আছে? তাহলে আমি যে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম কোথায়? তারের অগ্রভাগে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এই পোর্শনে আমার প্রযুক্ত বল কত? এফ। তাহলে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? ইকুয়াল টু এফ। সুতরাং একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত? এফ বাই এ। তাহলে অ্যাকচুয়ালি আমি এখানে যেটা প্রয়োগ করতেছি সেটা কি বল না চাপ? চাপ। বল আছে, টোটাল বলটা কি হবে? তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে না, সুতরাং যে চাপ পি ইজ ইকুয়াল টু কত? এফ বাই এ। এফ বাই কত? এ। তা আবার যদি আমি বলটা বের করতে চাই তাহলে এফ ইজ ইকুয়াল টু কি হবে? পি এ। তাহলে আমার টোটাল প্রযুক্ত বল, টোটাল প্রযুক্ত বল এফ এর মান কত? পি ইনটু এ। পি মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, আর এ মানে টোটাল ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফলকে চাপ দিয়ে গুণ করলেই তো কি মোট বল পেয়ে যাব না? এখন আমার কথা হচ্ছে এটা না। তাহলে এখানে যে আমি বলটা প্রয়োগ করতেছি, আমার প্রযুক্ত বলের মান কত? এফ। আর প্রযুক্ত প্রেসার কত? পি। বুঝছো? আমার প্রযুক্ত বল কত? এফ। আর প্রযুক্ত প্রেসার কত? পি। তাহলে আমি এই তারের অগ্র প্রান্তে কি করলাম? পি পরিমাণ চাপ প্রয়োগ করলাম, পি পরিমাণ চাপ প্রয়োগ করলাম। তাহলে পীড়ন কি? এই এই এটা কিন্তু পীড়ন না। মজার বিষয় হচ্ছে এটা কিন্তু পীড়নের রাশিমালাও কিন্তু এফ বাই এ। পীড়নের রাশিমালাও কি এফ বাই এ, কিন্তু এটাকে আমি পীড়ন বলবো না, কারণ এই তারের অগ্রপ্রান্তে আমি যে চাপটা প্রয়োগ করলাম সেটা চাপই। এটা যে কারণ, এটা কি কারণ, কারণ বা বিকৃতি, কারণ যার কারণে এটার বিকৃতিটা ঘটলো সেটা কি চাপের কারণ না পীড়নের কারণে? কথা বুঝছো? আমার এটা যে বিকৃতি ঘটবে, মানে এই যে বল প্রয়োগ করলাম, ফলে কি হবে? এটা লম্বা হয়ে যাবে না? এটা কি হয়ে যাবে? লম্বা হয়ে গেল, চিকন হয়ে গেল। এই যে চিকন হয়ে গেল, এই যে চিকন হয়ে গেল, এই চিকন হয়ে গেল, ফলে কি হলো? এটার আদি দৈর্ঘ্য ছিল তোমার কি ক্যাপিটাল এল, এখন দৈর্ঘ্য বাড়ছে কত? স্মল এল। স্মল এল ইকুয়াল টু হোয়াট? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য কি বৃদ্ধি। আর ক্যাপিটাল এল তার কি ছিল? আদি দৈর্ঘ্য। এখন বলো এই বস্তুটার বিকৃতি ঘটলো কি ঘটলো না? ঘটলো কি ঘটলো না? ঘটলো। আচ্ছা, এই যে বিকৃতি ঘটলো, এখন বিকৃতিটা ঘটছে কেন? চাপের কারণে। এই যে আমি পি পরিমাণ প্রেসার ক্রিয়েট করলাম, এই প্রেসার ক্রিয়েটের কারণে বস্তুটা কি ঘটলো? বিকৃতি ঘটলো, ঠিক আছে? এখন তাহলে পীড়নটা কি? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। এই যে আমি কি করলাম, নিচের দিকে একটা প্রেসার ক্রিয়েট করলাম, এই প্রেসারের এগেইনস্টে কি হয়? সমপরিমাণ বিপরীতমুখী বল কি হয়? সৃষ্টি হয়। এই সমপরিমাণ বিপরীতমুখী বলটাকে বলা হচ্ছে কি? পীড়ন। বিপরীতমুখী বল মানে প্রত্যয়নী বল। বিপরীতমুখী বল মানে কি? প্রত্যয়নী বল। এই যে আগে যেটা পড়াইলাম যে প্রত্যেকটা বস্তু তার আগের অবস্থানে কি করতে চায়? ফিরে যেতে চায়। তাহলে যে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য যে বলটার সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? পীড়ন। তাহলে কি আগে পীড়ন না আগে বিকৃতি? ক্লিয়ার করো, আগে বিকৃতি না আগে পীড়ন? আগে আমি বিকৃতি ঘটাইছি, আর বিকৃতি ঘটানোর সময় পীড়ন কি হয়েছে? সৃষ্টি হয়েছে। কারণ বিকৃতি প্রতিরোধকারী বল কখন তৈরি হবে? যখন আমি বিকৃতি ঘটাবো। তাহলে বিকৃতি হচ্ছে কারণ, পীড়ন হচ্ছে তার কি? ফলাফল। তাহলে কে স্বাধীন চলক কে অধীন চলক?
পীড়ন হচ্ছে অধীন চলক আর বিকৃতি কি স্বাধীন চলক। বুঝতে পারছো কিনা? বুঝছো আমি কি বলছি? তার মানে এখানে আমার বিকৃতি হচ্ছে কি স্বাধীন চলক, কারণ বিকৃতি ঘটালেই কি তৈরি হয়, পীড়ন সৃষ্টি হয়। বিকৃতি ঘটালেই পীড়ন কি হয়, সৃষ্টি হয়। তাহলে পীড়নটা হচ্ছে আমার অধীন চলক আর বিকৃতি হচ্ছে আমার কি স্বাধীন চলক, মানে বিকৃতি ঘটালেই পীড়ন সৃষ্টি হয়। কথা ক্লিয়ার? বিকৃতি ঘটালেই কি হয়, পীড়নের সৃষ্টি হয়। গ্রাফ যখন আমরা আঁকো কেমনে আঁকবো? গ্রাফ, একটা গ্রাফ যখন আমরা প্রেজেন্ট করি প্রথম কাকে বলি, স্বাধীন চলককে বলি না অধীন চলককে বলি? প্রথমে বলি আমরা অধীন চলককে। ব্যাগ বনাম সময় বলি না সময় বনাম ব্যাগ বলি? ব্যাগ বনাম সময়। তাহলে ব্যাগটা কি অধীন চলক আর সময়টা কি স্বাধীন চলক। তাহলে অধীন চলককে আমরা আগে বলি, স্বাধীন চলককে আমরা কি বলি, পরে বলি। তাহলে এখানে যদি কোনো একটা গ্রাফ হয়, পীড়ন এবং বিকৃতির মধ্যকার যদি কি হয় একটা গ্রাফ হয়, তাহলে কি হবে? তার মানে কি পীড়ন, পীড়ন যত বাড়াবা মানে সরি যে বিকৃতি যত বাড়াবা পীড়ন তত বাড়বে না। তাহলে পীড়নটা অধীন চলক না, তাহলে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি না। তাহলে হুক কি কইছিল? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির কি, নাকি বিকৃতি পীড়নের সমানুপাতিক বলছিল? কেন পীড়ন বলছে বুঝছো তো? কেন পীড়ন বলছে বুঝছো তো? কারণ পীড়নটা হচ্ছে আমার কি অধীন চলক, পীড়নটা কি অধীন চলক আর বিকৃতিটা কি স্বাধীন চলক। কারণ বিকৃতি ঘটালেই পীড়ন কি হয়, সৃষ্টি হয়। তাহলে হুক এজন্য কাকে আগে বলছে, পীড়নকে আগে বলছে, বিকৃতিকে কি বলছে, পরে বলছে। এজন্য আমরা যদি কেউ স্যার ধরে একই জিনিস, অনেকে বলো না স্যার দুটো তো কি একই জিনিস, বিকৃতি ইজ প্রপোর্শনাল টু পীড়ন দিলে সমস্যাটা কি, সমস্যা আছে, সমস্যা আছে। কথা বুঝতে পারছো না? তাহলে আমরা কি বলবো, কে কার সমানুপাতিক, পীড়ন বিকৃতির কি সমানুপাতিক, কখনোই বিকৃতি পীড়নের সমানুপাতিক বলবো না। যাই হোক, তার মানে কি আমার হচ্ছে এখানে আমার যে চাপ, আমি যে চাপ প্রয়োগ করতেছি এই চাপের এগেইনস্টে, চাপের এগেইনস্টে যে বলটা সৃষ্টি হবে, মানে চাপের এগেইনস্টে প্রতি একক ক্ষেত্রফলে যে বল সৃষ্টি হবে বিকৃতি প্রতিরোধের জন্য, তাকে আমরা কি বলতেছি, পীড়ন। তাহলে পীড়নের সংজ্ঞা কি? বল প্রয়োগের মাধ্যমে যখন কোনো বস্তুর আকার আকৃতি অবস্থান ইত্যাদি কি পরিবর্তন করা হবে, বিকৃতি করা হবে, হ্যাঁ, তখন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী যে বলের সৃষ্টি হয়, প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী যে বলের সৃষ্টি হয় তাকে বলা হয় কি পীড়ন। চাপের রাশিমালাও এফ বাই এ আর পীড়নের রাশিমালাও কি এফ বাই এ। কথা বুঝতে পারছো কিনা? এই তারের ব্যাসার্ধ কত ছিল আর না, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ। তাহলে পীড়নের রাশিমালা কি হবে, পীড়ন ইজ ইকুয়াল টু এফ তো প্রযুক্ত বলেই, আর এর জায়গায় আমরা কি বসাতে পারি পাই আর স্কয়ার। আর এফ এর জায়গায় অনেক সময় যদি কোনো ভর ঝুলায় দেওয়া হয় তাহলে কি লেখা যায়, এমজি বাই কত পাই আর স্কয়ার লেখা যায়। তো পীড়ন ইজ ইকুয়াল টু এমজি বাই কত পাই আর স্কয়ার, এমজি বাই কত পাই আর স্কয়ার। এরপর বিকৃতি কাকে বলে? পীড়ন গেল, এখানে কি টার্ম চলে আসছে, বিকৃতি। তাহলে আমাদের জানা উচিত বিকৃতি কাকে বলে। বিকৃতি কাকে বলে? কোন বস্তুর একক মাত্রায় যে কি ঘটে, পরিবর্তন ঘটে। দেখো বস্তুটার আদি দৈর্ঘ্য কত ছিল, ক্যাপিটাল এল, দৈর্ঘ্য বাড়ছে কত স্মল এল। তাহলে এই যে আদি মাত্রা ক্যাপিটাল এল ছিল তার আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে কত স্মল এল। এখানে আদি মাত্রা বলতে কি বোঝায়, আদি মাত্রা বলতে তার আদি দৈর্ঘ্য যা ছিল, আদি মাত্রা বলতে কি বোঝায়, তার আদি আয়তন যা ছিল। কথা বুঝতে, প্রাথমিক অবস্থায় তার যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাই হচ্ছে আদি মাত্রা, আদি মাত্রা। বুঝছো কিনা? তাহলে আমি বলতেছি কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, তাহলে প্রাথমিক মাত্রা কত ছিল ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বাড়ছে কত, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বাড়ছে হচ্ছে তোমার স্মল এল। তাহলে সংখ্যাটা লিখে দিচ্ছি বিকৃতি। বিকৃতি কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিকৃতি। কথা বুঝতে পারছো কিনা? এই বিকৃতি কয় ধরনের, তিন ধরনের। এক নাম্বার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এক নাম্বার কি দৈর্ঘ্য বিকৃতি, এটা কি অলরেডি আমার আলোচনা হয়ে গেছে। দেখো একক মাত্রা, একক মাত্রা বলতে তার আদি মাত্রা কত ছিল ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে কত
অথবা হ্রাস পাইছে মনে করো স্মল এল। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে হচ্ছে কত, স্মল এল। সুতরাং একক দৈর্ঘ্যে বৃদ্ধি পাইছে কত, স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা কি বলা হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল। ঠিক আছে, ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বাড়ছে হচ্ছে কি স্মল এল, একক দৈর্ঘ্যে বাড়ছে কত, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে বলো দৈর্ঘ্য বিকৃতির একক কি, কোন একক নেই। একই জাতীয় দুটি রাশির অনুপাত হওয়ার কারণে দৈর্ঘ্য বিকৃতির কোনো কি নাই, একক নাই। এখন মনে করো একটা বস্তু দৈর্ঘ্য বিকৃতি না, আমি একটা বস্তু, এই যে একটা বস্তু, তাকে কি করলাম, চার দিক দিয়ে বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার কারণে বস্তুর আয়তনে কি ঘটবে, সংকুচন ঘটবে না। এবং প্রাথমিক অবস্থায় তার আয়তন মনে করেছিল ক্যাপিটাল ভি, প্রাথমিক অবস্থায় তার আয়তন কি ছিল, ক্যাপিটাল ভি। এখন চারপাশ থেকে আমি বল প্রয়োগ করার কারণে, সমপরিমাণ বল প্রয়োগ করার কারণে এটা কি হলো, সংকুচিত হয়ে গেল, স্কুইজ হয়ে গেল। এই সংকুচিত হয়ে যাওয়ার কারণে তার পরবর্তীতে আয়তনটা কমে গেল না। তাহলে আয়তন কমছে কতটুকু, এই অংশটুকু কমছে না, এই রেখা, এই যে এই অংশের আয়তনটুকু কমলো না। তাহলে যে আয়তনটা কমছে তাকে আমরা কি বললাম, স্মল ভি। তাহলে তার আদি আয়তন কত, ক্যাপিটাল ভি, আর আয়তন কমছে কত, স্মল ভি। তাহলে আদি মাত্রা ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভিতে কমছে কত, স্মল ভি। তাহলে একক আয়তনে কমছে কত, সুতরাং আয়তন বিকৃতি কত, আয়তন বিকৃতি কত, স্মল ভি বাই কত, ক্যাপিটাল ভি। আয়তন বিকৃতি মানে কি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। বাকি রইল কি একটা কৃন্তন বিকৃতি বা মুচর বিকৃতি বা বিবর্তন বিকৃতি। কৃন্তন বিরন ব্যাপারটা কি, ধরো ধরো একটা বস্তু, হ্যাঁ এই একটা বস্তু, আমার পক্ষে মনে করো এটা একটা কিউব, কিউবের কয়টা তল থাকে, 6টা তল থাকে। এখন তুমি যদি কি করো, এই যে এটার তলের, এবার চিন্তা করো, এই দেখো এই যে এটা মনে করো একটা ইমাজিন। এখন যদি আমি এই তলটার মধ্যে একটা, এই তলটা অ্যাটাচড আমার হাতের সাথে অ্যাটাচড, এটাকে মুভ করার কোনো কি নাই, সুযোগ নাই। এখন আমি কি করলাম, এটার মাথায় তালুকে বল প্রয়োগ করলাম। এই যে এই বল প্রয়োগ করার কারণে এটা কি হালকা বেঁকে যাবে না, বেঁকে যাবে কিনা, বেঁকে গেল। তাহলে ধরো ব্যাপারটা কি হবে, এই কন্ডিশন থেকে আমি উপরের তলায় বল প্রয়োগ করি, তখন দেখা যাবে এই লেখাটা, ব্যাপারটা বুঝছো কি হলো, দেখো বেজের কিন্তু কি হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই, বাট তার আপার যে বর্ডারটা একটা আপেক্ষিক সরণ ঘটলো। তাহলে এটার উচ্চতা কত ছিল, ক্যাপিটাল এইচ না, তাহলে এটার হাইট ছিল ক্যাপিটাল এইচ বা ক্যাপিটাল ডি বলতে পারো, কি বলতে পারো, ক্যাপিটাল এইচ বলো। আর এখানে যে আপেক্ষিক সরণটা ঘটলো সেটা কত, এক্স। কথা বোঝা নাই। তাহলে এই যে মানে এই যে 3D যে অবজেক্টটা ছিল, এই 3D অবজেক্টটা এটা ভার্টিক্যাল কন্ডিশন, তার টোটাল হাইট ছিল কত, এইচ। এই এবং এটা সারফেস আছে, এই সারফেসের ক্ষেত্রফল আছে না, এই ক্ষেত্রফলে আমি এটা বল প্রয়োগ করলাম। এই প্রযুক্ত বলের মান কত, এফ। আমি এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে তার আপেক্ষিক সরণ কত ঘটলো, এক্স। মানে এখান থেকে এই যে সরণটা, এটা কি সরণ, আপেক্ষিক সরণ। ফলে এই যে কৌণিক অ্যাঙ্গেলটা কত, থিটা না, বুঝতে পারছো কিনা। তাহলে এখানে বিকৃতি ঘটলো কি ঘটলো না, ঘটছে। মনে করো এটা যে আমি বলটা প্রয়োগ করলাম না, এটা কিসের মধ্যে জানো, স্থিতিস্থাপক সীমার মধ্যে। মানে কি, আমরা দিলে আর ছাড় দিলে আবার আগে ফিরে আসবে, এই দিলাম আবার ফিরে আসবে, আসে না অনেক কিছু এরকম। ঠিক আছে, এরকম রাবার দিয়ে বানাইছে একটা রাবার, মনে করো এখানে রাবার দিয়ে এরকম একটা কিউব বানাইছে, রাবারটা ধরে আমি কি করলাম, এমনি নিয়ে গেলাম, পরে কি ছাড় দিলে কি আবার আগে ফিরে আসবে না, নাকি আসবে না, আসবে। তো এরকম আর কি। তার মানে তার আপেক্ষিক সরণ কত হলো, এক্স, আর অ্যাঙ্গেলটা কত, থিটা। ইনিশিয়াল কন্ডিশন থেকে এই কণাটার যে আপেক্ষিক সরণটা ঘটলো সেটা হচ্ছে এক্স, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা। আর তার টোটাল উচ্চতা কত ছিল, এইচ। তাহলে এইচ এইচ দৈর্ঘ্যে আপেক্ষিক সরণ কত, এইচ দৈর্ঘ্যে আপেক্ষিক সরণ হচ্ছে এক্স। সুতরাং একক দৈর্ঘ্যে আপেক্ষিক সরণ কত, এক্স বাই এইচ না। এটাই হচ্ছে তোমার কি, এটাই কি তোমার কিন্তন, কিন্তন পির না, এটা হচ্ছে তোমার কি কিন্তন বিকৃতি। কিন্তু এটা কি, এইচ বাই এক্সটাই কি কিন্তন বিকৃতি। এখন বলো এই যে থিটাটা, এটা ভূমি না, আর এটা লম্ব না, লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা না। তাহলে এই এইচ বাই সরি এই এক্স বাই এইচ কে আমি কি বলতে পারি, ট্যান থিটা। বুঝো নাই। তাহলে কিন্তন বিকৃতি মানে কি, কিন্তন বিকৃতি মানে কি এক্স বাই এইচ, আর এক্স বাই এইচ কার সমান, ট্যান থিটার সমান।
বুঝো নাই? x বাই h কার সমান? তাহলে এখানে একক মাত্রা বলতে কি বোঝায়? এই যে তার যে উচ্চতাটা ছিল, উচ্চতাটাকে h ছিল না, তাহলে h দৈর্ঘ্যে আপেক্ষিক সরণ কত? x। তাহলে একক দৈর্ঘ্যে যে আপেক্ষিক সরণটা হয়, একক দৈর্ঘ্যে আপেক্ষিক সরণ যেটা হয় সেটাই কি তার ক্রিন্তন বিকৃতি। তাহলে এখানে একক মাত্রা বলতে বুঝাইছে উচ্চতার একক মাত্রা। এই যে h উচ্চতায় আপেক্ষিক সরণ ঘটে x, তাহলে একক উচ্চতায় আপেক্ষিক সরণ কত? আর একক উচ্চতায় আপেক্ষিক সরণ হচ্ছে x বাই কত? h। আর x বাই h, এই যে x বাই h মানে কি লম্ব বাই ভূমি কার সমান? ট্যানজেন্টের মানে সমান। এই ট্যানজেন্টটাই হচ্ছে তোমার কি ক্রিন্তন বিকৃতি। সুতরাং ক্রিন্তন বিকৃতি কত বলো? সুতরাং ক্রিন্তন বা মুচর বিকৃতি যাই বলো বা বিবর্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি ইজ ইকুয়াল টু কি tan থিটা ইজ ইকুয়াল টু কত? x বাই h। অনেক সময় দেখো এই যে আপেক্ষিক সরণটা ঘটে লেস দেন যদি কি হয় 4 ডিগ্রি হয়, লেস দেন 4 ডিগ্রি হয়, তখন এই tan থিটাকে sin থিটাও লেখা যায়, অথবা tan থিটাকে শুধুমাত্র কি লেখা যায়? থিটাও লেখা যায়। এজন্য দেখো অনেক বই পুস্তকে লেখা আছে এই tan থিটার পরিবর্তে কি লেখা যায়? থিটা ইজ ইকুয়াল টু x বাই h। হ্যাঁ হ্যাঁ, কম হলে, কিন্তু সবসময় তো 4 ডিগ্রি কম হবে না। এজন্য বুদ্ধিমানের কাজ কি করা? tan থিটা দিয়ে সলভ করে ফেলা। এখন দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে গেলে যে পীড়ন তৈরি হবে তাকে বলা হয় কি? দৈর্ঘ্য পীড়ন। আয়তন বিকৃতি ঘটাতে গেলে যে পীড়ন তৈরি হবে তার নাম কি? আয়তন পীড়ন। আবার ক্রিন্তন বিকৃতি ঘটাইতে গেলে যে পীড়ন সৃষ্টি হবে তার নাম কি? ক্রিন্তন পীড়ন। তাহলে বিকৃতি তিনটা, পীড়নও কয়টা? তিনটা। এখন তার আগে আমি হুকের সূত্রটা পড়বো। কার সূত্র? হুকের সূত্র। হুকের সূত্রটা পড়ো। হুকের সূত্র স্থিতি স্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন কার সমানুপাতিক? তার বিকৃতির সমানুপাতিক। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন তার বিকৃতির কি? সমানুপাতিক। সুতরাং পীড়ন ইজ প্রপোর্শনাল টু কি? বিকৃতি। তাহলে এখানে কি পাবো? একটা সমানুপাতিক ধ্রুবক পাবো। কি পাবো? সমানুপাতিক ধ্রুবক পাবো, বা পীড়ন ইজ ইকুয়াল টু k ইনটু বিকৃতি। সুতরাং k ইজ ইকুয়াল টু কি হয়? পীড়ন বাই বিকৃতি। এখন মজার বিষয় হচ্ছে তার মানে কি দেখলা? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কিসের মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাত কি সংখ্যা? একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। পরীক্ষায় যদি লিখে স্থিতিস্থাপক সীমার মধ্যে হ্যাঁ কোন বস্তুর পীড়ন এবং বিকৃতির অনুপাতকে কি বলা হয়? স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, পীড়ন বিকৃতি সমানুপাতিক কার সূত্র? হুকের সূত্র। হুকের সূত্র অনুযায়ী পীড়ন নিচের কোনটির সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, বাট এজ এ হোল তোমার কি লাগবে? আইডিয়া লাগবে। তাহলে গেল স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন পীড়ন কয় ধরনের? বিকৃতি কয় ধরনের? 3 ধরনের পীড়ন এবং 3 ধরনের বিকৃতির জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 ধরনের হবে। দেখো, দৈর্ঘ্য বিকৃতির সাথে আসবে দৈর্ঘ্য পীড়ন। হ্যাঁ, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি, বুঝো নাই? কারণ দৈর্ঘ্য বিকৃতি ঘটালেই তো দৈর্ঘ্য পীড়ন হবে নাকি? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, এর অনুপাত ধ্রুব সংখ্যা। তাহলে 3টা ডিফারেন্ট ধ্রুব সংখ্যা, তার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো, 3টা ডিফারেন্ট গুণাঙ্ক বলবো। ঠিক আছে? তাহলে পীড়নটা যদি কি হয়? দৈর্ঘ্য পীড়ন হয়, আর বিকৃতি যদি কি হয়? দৈর্ঘ্য বিকৃতি হয়। এই অনুপাতটাকে আমরা ইয়ং এর গুণাঙ্ক বলি। কি বলি? ইয়ং এর গুণাঙ্ক। ক্যাপিটাল ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। পীড়ন যদি কি হয়? আয়তন পীড়ন হয়, আর বিকৃতি যদি কি হয়? আয়তন বিকৃতি হয়, তাহলে কি নাম কি? আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক। তারপর তোমার কি? যদি পীড়ন যদি কি হয়? ক্রিন্তন পীড়ন হয়, আর বিকৃতি যদি ক্রিন্তন বিকৃতি হয়, তাহলে কাঠিন্যের গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক বা বিবর্তন গুণাঙ্ক যাই বলো। সুতরাং দেখো, একটা আমরা কি বলবো? আমরা ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং নামটা আর কোথায় পাইছো? ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে y ইজ ইকুয়াল টু কি? দৈর্ঘ্য পীড়ন
বাই কি দৈর্ঘ্য বিকৃতি, মানে কি দৈর্ঘ্য পীড়ন মানে কি বলো, এফ বাই ক্যাপিটাল এ, আর দৈর্ঘ্য বিকৃতি কি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে কি আসবে এখানে এফ বাই এ ক্যাপিটাল এল বাই স্মল এল, তাই তো? এটা কার মান, ইয়ং এর গুণাঙ্কের মান। সুতরাং y ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ ইন্টু কি স্মল এল, অথবা এফ এর জায়গায় কি লেখা যায় এম জি ক্যাপিটাল এল, আর এর জায়গায় কি লেখা যায় পাই আর স্কয়ার এল। ক্লিয়ার? তারপর হচ্ছে কি আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক কি হবে বি। তাহলে কি হবে সি স্থাপক সীমার মধ্যে কোন বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত কি একটা ধ্রুব সংখ্যা, তাকে আমরা কি বলি আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন বিকৃতি কি ছিল, আর আয়তন পীড়ন তো একই রাশিমালা নাকি ভিন্ন, একই, এফ বাই এ ডিভাইড বাই কত স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তাহলে কি হবে এফ বাই এ ক্যাপিটাল ভি বাই কত স্মল ভি। এটা কি আয়তন গুণাঙ্ক, কি গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক। ওকে ফাইন। তারপর কি হবে তোমার দৃঢ়তার গুণাঙ্ক, বলি অনেকগুলো নাম আছে, দৃঢ়তার গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করবা, এন দ্বারা নাকি এটা দ্বারা, এটা ওকে এন, আচ্ছা এটা দিলাম এন, এন ইজ ইকুয়াল টু কি হবে সেম এফ বাই কত এ, আর নিচে কি হবে টেন থিটা, নিচে কি হবে টেন থিটা, বাকি লেখা যায় এফ বাই এ এই টেন থিটা, বা থিটার মান যদি খুবই নগণ্য হয় তাহলে কি এ থিটাও লেখা যায়, তোমাদের বই এ থিটা লেখা। আর এই চাইলে থিটার পরিবর্তে তুমি কি লিখতে পারো এক্স বাই এইচ ও লিখতে পারো, তো বুঝোই তো এখন মোটামুটি। তাহলে লিখি দিই এক্স বাই এইচ যদি লিখো তাহলে কি হবে এফ ইন্টু এইচ বাই এ ইন্টু এক্স। ক্লিয়ার ব্যাপারগুলা? তাহলে এখানে ওই এখন এখানে যে এফটা এটা কি তাই বলো তো, এখানে ক্ষেত্রফল এ কত পাই আর স্কয়ার না, এই যে বলছিলাম যে কিউবের উপরিতলে একটা বল প্রয়োগ করছিলাম, তাহলে কিউবটার যে এই যে সারফেসটা আমি বলতে এই সারফেসে প্রয়োগ করলাম, এই সারফেসের ক্ষেত্রফল আছে না, এই সারফেসের ক্ষেত্রফল হচ্ছে কিন্তু এ। এটা গোলকের মধ্যে বল প্রয়োগ করলাম না, এই যে গোলকটা, এখন এই গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার না, ক্ষেত্রফল কিন্তু সবসময় একরকম থাকবে না। আমি একটা গোলকের মধ্যে যদি বল প্রয়োগ করি তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, আর যদি আমি একটা এরকম তলদেশ ফিক্সড একটা কিউবের উপরিতলে বল প্রয়োগ করি তখন এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাহলে এজ অলওয়েজ পাই আর স্কয়ার, ব্যাপারটা কিন্তু এরকম না, মাথায় কিন্তু ঢোকা, কারণ প্রথমবার আমি লিখে দিয়েছিলাম কি পাই আর স্কয়ার, পরের গুলো কিন্তু পাই আর স্কয়ার না, বুঝছো? পরের গুলা কি না পাই আর স্কয়ার না, অবস্থা বুঝি কি ব্যবস্থা। তুমি যখন আয়তন গুণাঙ্ক বের করতে চাও তাহলে আয়তন মানে কি যদি কি হয় গোলক হয়, যদি কি হয় গোলক হয়, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, মানে গোলক না হয়ে যদি অন্য শেপের বস্তু হয় চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ হবে কিনা চেঞ্জ হবে, এটা ডিপেন্ড করে ওই অবজেক্টের উপরে, যার উপর আমি বল প্রয়োগ করতেছি তার পৃষ্ঠের কি ক্ষেত্রফল। বুঝতে পারছি না? আমি এখানে যে কিউবের মধ্যে বল প্রয়োগ করতেছি তাহলে এখানে তো পাই স্কয়ার না, এটা এই যে উপরের যে অংশটা সারফেসটা, এই সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে আমার কি এ। ঠিক আছে, এটা এক এক অবজেক্টের জন্য কি হবে এক এক রকম, বাট গ্রস ইকুয়েশন হচ্ছে এগুলা। ওকে, কোন বস্তুর স্থিতিস্থাপকতা বেশি, কোন বস্তুর স্থিতিস্থাপকতা কম, যদি গাণিতিক ভাবে প্রমাণ করতে চাই তাহলে কি বের করতে হবে ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে, অথবা আয়তন গুণাঙ্ক বের করতে হবে, অথবা দৃঢ়তার গুণাঙ্ক বের করতে হবে। যে বস্তুর দৃঢ়তার গুণাঙ্ক বেশি হবে গাণিতিক ভাবে তার স্থিতিস্থাপকতাও কি বেশি, যার আয়তন গুণাঙ্কের মান বেশি হবে তারও স্থিতিস্থাপকতা কি বেশি, যার ইয়ং এর গুণাঙ্কের মান বেশি হবে। এখন তোমাদের বই একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা 5 স্টার এডমিশন টেস্ট, মেডিকেল এডমিশন টেস্টের জন্য। আচ্ছা এখন আসো আরেকটা টার্ম তোমাদের আছে সংনম্যতা, কি আছে সংনম্যতা, সংনম্যতা ইম্পর্টেন্ট। দেখো সংনম্যতাটা কি, এই যে আয়তন গুণাঙ্ক বললাম না, কি বললাম আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি বলতো, যার আয়তন গুণাঙ্কের মান বেশি তার সংনম্যতা কি কম না। আরো সহজভাবে বোঝার চেষ্টা করো, আয়তন গুণাঙ্ক যত বেশি হবে, আয়তন গুণাঙ্কের মান যত বেশি হবে বস্তুটা তত বেশি স্থিতিস্থাপক। ফাইন, এখন আয়তন গুণাঙ্কের মান যদি কম হয় তাহলে বস্তুটা তত বেশি কি অস্থিতিস্থাপক না। তাহলে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি সংনম্যতা, যার সংনম্যতা বেশি
তার স্থিতিস্থাপকতা কি কম, যার সংনম্যতা কম তার স্থিতিস্থাপকতা কি, বুঝতে পারছো কিনা? তাহলে সংনম্যতা ইজ ইকুয়াল টু হোয়াট বলো, সংনম্যতা কে ইজ ইকুয়াল টু 1/b না? এটা এডমিশনটা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই বি এর পরিবর্তে তুমি চাইলে কি লিখতে পারো, এফ ইন্টু ক্যাপিটাল ভি বাই কত, এ ইন্টু নমনীয় বস্তুর সংনম্যতা কি বেশি, কথা বুঝতে পারছো না? আর যদি তোমার কি হয় আয়তন গুণাঙ্কের মান বেশি হয় তাহলে সংনম্যতা অটোমেটিক্যালি কি কম, আর আয়তন গুণাঙ্কের মান কম মানে কি স্থিতিস্থাপকতা কম, ফলে তার সংনম্যতার মান কি হবে বেশি হবে, মানে বিকৃত অবস্থা ধরে রাখার টেন্ডেন্সিটাও বেশি হবে, বুঝছো? এই জন্য আমরা কি বলতেছি আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হলো কি সংনম্যতা।